হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দুদিনের প্রায় ছুটি কেটে গেল, শনিবার রবিবার, আবার একটা নতুন সপ্তাহ। দেওয়ালির আগে এটা হচ্ছে লাস্ট সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহের পরের সপ্তাহে দেওয়ালি। সুতরাং এবারের এই দেওয়ালি সপ্তাহে মার্কেট কিভাবে রিয়াক্ট করবে এবং যে ফ্যাক্টরগুলো আমরা চর্চা করেছি, প্লাস আমরা রেজাল্ট সিজনের মধ্যে আছি, রেজাল্ট কিভাবে মার্কেটকে প্রভাবিত করবে। যেমন গত শুক্রবার শনিবার আমরা দুটো রেজাল্ট দেখেছি, কোটাক ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত শেয়ারের রেজাল্ট কিভাবে এফেক্ট পড়বে। সুতরাং সব মিলিয়ে আমরা সামনের সপ্তাহে দেখতে পাবো মার্কেটের অ্যাকশন কোন দিকে যায়, এবং মার্কেট একটা মোমেন্টাম মানে নিচের দিকে যাওয়ার মোমেন্টামে আছে। এবং আমি আপনাদের বলেছি যে সমস্ত প্যারামিটার আমাদের কাছে আসছে, সেই প্যারামিটার অনুযায়ী মার্কেট আরও একটু নিচে যাওয়া উচিত। টাইম বিং মার্কেটটা হয়তো উপরে যেতে পারে, তো কিন্তু ওভারঅল মার্কেটের একটু নিচে গেলে দেন এই কারেকশনটা যে কমপ্লিট হলো, তারপরে কনফিডেন্টলি মার্কেটে নতুন নতুন পয়সা ঢুকতে পারে। সুতরাং সেই কথা ভেবে মার্কেটে যে সমস্ত প্লেয়াররা তারা মার্কেটটাকে আর একটু লোয়ার ভ্যালুয়েশনে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে। ফ্রেন্ডস, আপনাদের অনেকের অনুরোধ আছে কিছু ইটিএফ ভিডিও, ইটিএফ উপর একটা ভিডিও বানাবো, এবং আরও কিছু সাম ভিডিও যেগুলো হচ্ছে আপনাদের টোটাল একটা জিস্ট আকারে টেকনিক্যাল ফান্ডামেন্টাল কি টোটাল একটা শেয়ার বাজারকে জানতে গেলে কি জিনিসগুলো আপনাদের মানে জানতে হবে, তার উপরে আমি সাদা একটা ভিডিও বানাবো। একটু সময়ের অভাব হচ্ছে, তো আশা করব সামনের সপ্তাহে পরে একটু ছুটি পাবো, সেই ছুটিতে হয়তো আমি ভিডিওগুলো কমপ্লিট করব। ঠিক আছে, যাক, আমরা এখন মার্কেটে আসি। ফার্স্ট সেবি চিফ, আপনারা বর্তমানে জানেন, মাধবী পুরীবাজ ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ দ্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অ্যান্ড এই পজিশনে তিনি মার্চ 2022 থেকে আছেন, এবং সামনের ফেব্রুয়ারিতে খুব সম্ভবত ওনার টেনিওর এন্ড হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, সেবি চিফকে কেন্দ্র করে মানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। প্রথমত হচ্ছে আডানি, হিন্ডেনবার্গ, এই সমস্ত ইস্যু সেবি চিফকে অ্যাটাক করা হয়েছে। দ্বিতীয়ত সেবি চিফের বিভিন্ন মানে তার যে আগের পজিশনগুলোতে নাকি তিনি এখনো পর্যন্ত বিভিন্ন কারণে সিজ ইন কন্ট্রোভার্সি। সুতরাং গভর্নমেন্ট চাইছে যে মনে হয় ওকে আর এক্সটেনশন দেওয়া ঠিক হবে না, তাই গভর্নমেন্ট প্ল্যান করছে অ্যাজ পার সোর্স যে তারা নভেম্বরে নতুন সেবি চিফের জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করতে পারে। অন্যদিকে মর্গান স্ট্যানলের একটা রিপোর্ট বলছে যে আরবিআই যেমন ভাবে মান্নাপুরম ফাইন্যান্সের উপরে, আপনারা জানেন ওদের একটা ওই কি বলে সাবসিডারি, যার বিজনেসকে কেন্দ্র করে তার উপর অনেক রেস্ট্রিকশন চাপানোর পরে মান্নাপুরম ফাইন্যান্স কিভাবে 15-16% নিচে নেমেছে, এখন কোথায় গিয়ে দাঁড়াবে নোবডি নোজ। তো বেসিক্যালি এই একই ইস্যুতে আরবিআই কিন্তু টার্গেট নিচ্ছে আরো কিছু ইনস্টিটিউশনের উপর অ্যাটাক করতে, যারা অ্যাকচুয়াল গভর্নমেন্ট নর্মস মেনে বিজনেস করছে না, এবং অনেক ক্ষেত্রে অনেক রিস্কি লোন দিয়ে দিচ্ছে। অর্থাৎ লোনের এগেনস্টে যদি তাদের কাছে সিকিউরিটি না থাকে, তাহলে আলটিমেটলি ওইগুলো কিন্তু এনপিএ হয়ে যেতে পারে। সুতরাং এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে, যেহেতু তারা গভর্নমেন্টের কমপ্লায়েন্স মানছে না বা ইনস্টিটিউশনের কমপ্লায়েন্স মানছে না, তাই তাদের উপরে অ্যাকশন নামতে পারে। হতে পারে সে তার মধ্যে অনেকগুলো শেয়ার যেগুলো হয়তো তারা এখনো ইকুইটি মার্কেটে আসেনি, আবার অনেকেই এসছে। সুতরাং অতএব আপনারা কিন্তু সজাগ থাকবেন, ফাইন্যান্স কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টের আগে কিন্তু আরবিআই এর এই অ্যাকশনের কথাটা কিন্তু মাথায় রাখবেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রিসেন্টলি তিনি বলেছেন ইন্ডিয়া উইল লিড ওয়ার্ল্ড ইন 6G। আমরা কিন্তু এখন 5G তে আছি, and he is talking about 6G telecom minister জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ইউনিয়ন টেলিকম মিনিস্টার। কারণ তিনি বলছেন ইন্ডিয়া উইল টেক এ গ্লোবাল লিডারশিপ রোল ইন দ্য অ্যাডাপশন অফ 6G টেকনোলজি। ফ্রেন্ডস, ইন্ডিয়ার সবাই অত্যন্ত কনফিডেন্টলি
অনেক বড় বড় অ্যানাউন্সমেন্ট করছে, তার পেছনে আপনাদেরকে কিন্তু কিছু লজিক বুঝতে হবে। নাম্বার ওয়ান, উই আর ডেভেলপিং কান্ট্রি। নাম্বার টু, ইন্ডিয়ার যে মার্কেট, মার্কেট ইন দ্য সেন্স কি, এই সাইজের দিক দিয়ে যদি বড় দেখা যায়, অনেক বড় দেশ আছে, বাট দিস 140 crore যে পপুলেশন, তার চেয়ে বেশি। এই পপুলেশনের যে ডিমান্ড, এটা কিন্তু সারা বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমাদের, আমরা যখনই কোনো কথা বলছি, তার পেছনে কিন্তু সবাই কিন্তু একটা লজিক বুঝতে পারবে যে এখানে ধরুন আজকে 6G আর যেমন ধরুন 5G এসছে কি 6G এসছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে একটা ডিমান্ড আছে। সুতরাং সেই ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু এই সমস্ত স্টেপ গুলোকে নেওয়ার কথা ভাবা হয়। সুতরাং 6G-তে আমরা কিন্তু আগামী দিনে অত্যন্ত অ্যাগ্রেসিভলি মুভ করব বলে মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ইউনিয়ন টেলিকম মিনিস্ট্রি, তিনি জানিয়েছেন। আচ্ছা, গ্রুপ অফ মিনিস্টার মানে ক্যাবিনেট যাকে বলে, তারা কিন্তু প্রপোজ করেছে কিছু জিএসটির ব্যাপারে। মিনস জিএসটি কাউন্সিলের যে নেক্সট মিটিং হবে, সেই মিটিং এ কিন্তু গভর্নমেন্ট জিওএম গ্রুপ অফ মিনিস্ট্রির এই প্রপোজালকে কিন্তু তারা কিন্তু চর্চা করে বাস্তবায়িত হলো। প্রথমত হচ্ছে, যেমন ধরুন ড্রিঙ্কিং ওয়াটার অফ 20 লিটার, মানে 20 লিটারের যে বটল জলের, তার উপরে একদিন যে ট্যাক্স লাগছিল, সেই সমস্ত ট্যাক্সকে ধরুন 18% ট্যাক্স লাগছিল, এরা প্রপোজ করেছে যে ইট শুড বি 5%। মিনস অ্যাট এ টাইম এতে কিন্তু 13%, যে কোম্পানিগুলো এর উপর কাজ করছে তারা কিন্তু ফায়দা হবে। আবার যেমন ধরুন বাইসাইকেল, ঠিক আছে, অনেক বাইসাইকেল আছে দেখবেন বিলো 10,000, ঠিক আছে, সেই সমস্ত বাইসাইকেলের উপর বিলো 10,000-এর যে সমস্ত সাইকেল কিন্তু 1 লাখ টাকারও আছে, 2 লাখ টাকারও আছে, অনেক রকমের অনেক মডেলের সাইকেল আছে। বাট যেগুলো সাধারণ পাবলিক ব্যবহার করে, সেই সমস্ত সাইকেল গুলোকে ওপরে যে ট্যাক্স 12% ছিল, সেটাকে কি কমানো হচ্ছে। আবার যে নোটবুক, মানে এই যে লেখার জন্য, সেগুলোতে 12% ট্যাক্স ছিল, গভর্নমেন্ট প্রস্তাব দিয়েছে যে এগুলোকে 5% করা উচিত। আবার অন্যদিকে জুতো, ঘড়ি, এগুলোর উপরে কিন্তু ট্যাক্স বাড়ানোর কথা বলা হয়েছে। ফ্রেন্ডস, আমরা গতকাল খুব সম্ভবত এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের কথা চর্চা করেছি, তখনও কোটাক ব্যাংকের রেজাল্ট আসেনি। আজকে আমরা কোটাক ব্যাংকের রেজাল্ট এবং তার একটু চার্টটাকে একটু দেখে নেবো। আমাদের আজকের যে ইন্টারেস্টিং শেয়ার, সেটাতে যাওয়ার আগে প্রথমত হচ্ছে কোটাক ব্যাংকের রেজাল্টটা আমরা প্রথমে দেখবো। কোটাক ব্যাংক কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে। কোটাক মহিন্দ্রা ব্যাংক, ওকে, কোয়ার্টার অন কোয়ার্টার যদি আপনি দেখেন, সেলস 16,427 কোটি। যদি দেখা যায় আগের কোয়ার্টার এবং লাস্ট ইয়ারের এই কোয়ার্টারের তুলনায় সেলস কিন্তু বেড়েছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রফিট, যদি দেখা যায় আগের বছরের এই সেপ্টেম্বর কোয়ার্টারে 4,461, সেটা হয়েছে কত, 5,044, অর্থাৎ কোয়ার্টার লাস্ট কোয়ার্টার, সরি, এটা হচ্ছে 4,400, ঠিক আছে, সেপ্টেম্বর কোয়ার্টার তুলনায়, তাহলে সেই অনুযায়ী কিন্তু অনেক বেটার হয়েছে। আবার অন্যদিকে এই বছরের জুন কোয়ার্টারের তুলনায় কিছুটা খারাপ হয়েছে, বাট মার্কেট এক্সপেকটেশনের কাছাকাছি আছে একটু, মানে মার্কেট এক্সপেকটেশনকে মিস করেছে। কিন্তু আর অন্যদিকে দেখুন, রেজাল্ট এইচডিএফসি ব্যাংকেরও ভালো এসছে, কোটাক ব্যাংকেরও মোটামুটি ভালো এসছে, কিন্তু এদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই রেজাল্টের পরেও এদের কিন্তু একটা খুঁত আছে, যেটা কিন্তু কালকে মার্কেট কিন্তু ডিসকাউন্ট করবে। সেটা কি না, এদের যে অ্যাসেট কোয়ালিটি, অ্যাসেট কোয়ালিটি মানে কি একটা ব্যাংকের, তারা যে লোন দিয়েছে, ব্যাংকের কাছে লোনটাই হচ্ছে অ্যাসেট, এবং সেই লোনের মধ্যে কিন্তু এনপিএ হওয়ার সম্ভাবনা বেশি। এই যে জিনিসটা কোটাক ব্যাংকও বলেছে, এইচডিএফসি ব্যাংকও বলেছে। আর যতই ভালো রেজাল্ট হোক, ইন জেনারেলি ব্যাংকিং শেয়ারগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে এনপিএ কে কেন্দ্র করে কিন্তু মার্কেট কিন্তু কাউকে অত সহজে ছাড়ে না, ছেড়ে কথা বলে না। অর্থাৎ এই এক্ষেত্রে ব্যাংকের শেয়ারকে তারা কিন্তু যথেষ্ট করে, কি বলে, হ্যামার করে। কিন্তু এবারের সিনারিওটা কিভাবে দাঁড়াবে সেটা
এখন দেখার কারণ এরা কিন্তু দীর্ঘদিন ধরে পারফর্ম করেনি, মানে অত্যন্ত খুব একটা ভালো জোনে আছে, কিন্তু মার্কেট যখন ঠিক হয়ে যাবে, সে আজকে ঠিক হোক কি 2 মাস পরে ঠিক হোক, মার্কেট ঠিক হলে কিন্তু মার্কেটের ফার্স্ট যে সমস্ত শেয়ারে র্যালি হবে এবং ভালো 20-30%, 40% পর্যন্ত র্যালি হবে, তার মধ্যে কিন্তু এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক এরা কিন্তু প্রথম সারিতে থাকবে। সুতরাং এই সমস্ত শেয়ার যদি নিচে যায়, আপনাদের কিন্তু দেখুন মার্কেট তো নিচে যাচ্ছে, আপনি যদি দেখুন নিফটি নিচে যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় ক্যান্ডেলের ভিত্তিতে 1, 2, 3, 4, 5, 6টা ক্যান্ডেল যদি দেখেন, এ কিন্তু উপরে যাচ্ছে, মিনস মূল মার্কেটের সঙ্গে কিন্তু এ কিন্তু ডাইভার্জ করছে। এবং যদি আপনি বলেন যে ব্যাংক নিফটির সঙ্গেও যদি দেখেন, ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি হ্যাঁ, এটা মান্থলি ক্যান্ডেল, আমি কি মান্থের ক্যান্ডেল দেখলাম কোটাক ওকে, কোটাকে যদি মান্থলি ক্যান্ডেল দেখেছি, তাহলে ব্যাংক নিফটির সঙ্গে সিমিলার, হ্যাঁ মান্থলি ক্যান্ডেল, তাহলে মোটামুটি ধরুন 1, 2, 3, 4, 5, 6 মাস ধরে সে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, নিফটির তুলনায় বেটার পারফর্ম করছে। আবার যদি এইচডিএফসি ব্যাংক দেখেন, সেক্ষেত্রেও একই অবস্থা। এইচডিএফসি ব্যাংক কবে লো করেছিল? এই পজিশনে লো করেছিল, সে এখান থেকে কিন্তু সে ধীরে 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 দেখুন সে কিন্তু নিফটির এগেনস্টে কাজকর্ম করছে। দেখ, এখন আমরা চর্চা করব ফ্রেন্ডস আজকে আমাদের পছন্দের শেয়ার, এবং তার পেছনে বেশ কয়েকটা লজিক আছে কেন আমরা এই শেয়ারটার কথা বলছি। প্রথমত হচ্ছে শেয়ারটা হচ্ছে ইন্ডিগো পেটস, 7,464 কোটি টাকার মার্কেট ক্যাপ, 52 পিতে ট্রেড করছে, ইপিএস 31.22। নাম্বার ওয়ান, প্রথমে যদি বলি কোম্পানির তরফ থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, যেমন হচ্ছে পেন প্রাইস এরা হাইক করেছে প্রায় 2 থেকে 3% পর্যন্ত। ঠিক আছে, লজিকগুলো কানে রাখুন, তারপরে আমি এতে যাচ্ছি, স্ক্রিনারে যাব। দ্বিতীয়ত হচ্ছে ক্রুড প্রাইস ক্রমশ কমছে। ক্রুড হচ্ছে র মেটেরিয়াল, কার জন্য? পেন্টের জন্য। সুতরাং র মেটেরিয়াল প্রাইস কিন্তু কমছে। তৃতীয়ত এরা কিন্তু অনেক ক্যাপাসিটি ইনক্রিজ করেছে, এরা তাদের যে টোটাল ক্যাপাসিটি মানে এই পেন্ট প্রোডাকশনের সেটা ইনক্রিজ করেছে। ওকে, যেমন ধরুন এই এই দুটো সেকশন, ওয়াটার প্রুফিং সেগমেন্ট, ওয়াটার প্রুফিং মানে রঙের যে ওয়াটার প্রুফিং যে ব্যাপারটা থাকে, segment expected to increase its contribution from 5-6% to 8-10% of standalone top line, মানে তাদের যে সেলসে এই ওয়াটার প্রুফিং সেগমেন্ট কিন্তু আগে যেটা 5-6% ছিল, সেটা থেকে তারা কিন্তু রিভাইজ করে বলে দিয়েছে 8 থেকে 10%। অনগোয়িং ক্যাপেক্স for new plants in Jodhpur and Tamil Nadu with state-of-the-art facilities aimed at meeting future demand, means তারা কিন্তু তাদের যে এটা বাড়াচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা এখন এতে গিয়ে দেখব, স্ক্রিনারে গিয়ে দেখব, সেটা কিন্তু সবচেয়ে মানে আপনাদের কাছে লোভনীয় বলে মনে হবে। যেমন ধরুন ইন্ডিগো পেন্টস, দেখেন যদি ইন্ডিগো পেন্টসে একটা জিনিস দেখাচ্ছি, ইনভেস্টার ফ্রেন্ডস দেখুন, আপনি যদি দেখেন ডিসেম্বর কোয়ার্টারে প্রমোটারের ছিল 53.94, এফআইআর ছিল 8.77, ডিআইআর ছিল 1.77। ওকে, মার্চ কোয়ার্টারে এফআইআই কমিয়েছে 7.73, ডিআইআই 1.94। জুন কোয়ার্টারে এসে কিন্তু 8.28, এফআইআই কিন্তু আবার পজিশন বাড়ালো, আবার ডিআইআই কিন্তু 1.07। কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারে এসে দুজনের পজিশন দেখুন, মিনস তারা 8.28 থেকে 12.31% চলে গেছে। অন্যদিকে ডিআইআই 16.14%, মিনস ডাইরেক্ট 15% কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে, মিনস পাবলিকের কাছ থেকে কিন্তু হোল্ডিং অনেকটা ডিআইআই এবং এফআইআই কিনেছে। এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট। ডিআইআই যখন এতগুলো মাল ঢুকিয়েছে,
তারা কিন্তু এত সহজে ছাড়বে না। ক্লিয়ার? এবারে যদি রেজাল্টের দিকে দেখি, রেজাল্ট মোরলেস ঠিকই আছে। ধরুন কোয়ার্টার অন কোয়ার্টার 270 কোটি টাকার সেলস, 26 কোটির প্রফিট, 341 কোটি টাকার সেলস, মার্জিন 15, 18, 22, 16, এগুলো মোটামুটি ঠিক আছে। অ্যানুয়াল যদি আমি দেখি, অ্যানুয়াল প্রফিট, অ্যানুয়ালের ব্যাপারটা ধরুন তার টপ লাইন গ্রোথ আছে, মার্জিনও ঠিক আছে, প্রফিট ধীরে ধীরে বাড়ছে, 132 কোটি, 149 কোটি, 144 কোটি। কিন্তু চার্টটা যদি দেখাই তাহলে আপনাদেরকে ভালো লাগবে। চার্ট কি বলছে? চার্ট হচ্ছে, চার্ট ছাড়া কিন্তু আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইন্ডিগো পেন্টস, ওকে, দিস ইজ দ্য ইন্ডিগো পেন্টস চার্ট। এবারে দেখুন, প্রথম কথা হচ্ছে তার যে অল টাইম হাই 3300, বর্তমানে সে অর্ধেক প্রাইসে ট্রেড করছে। ঠিক আছে, যে কোনো কারণে কোম্পানিটা ফেব্রুয়ারি 2021-এ মার্কেটে এসেছিল, তারপর থেকে কিন্তু বিভিন্ন কারণে পেন্ট সেক্টর কিন্তু অত বেশি পারফর্ম করেনি। এরপরে যদি দেখেন শেয়ারটার মধ্যে এই লোটা ফর্ম হয়েছিল প্রায় 1000 টাকার কাছাকাছি। এখান থেকে কিন্তু শেয়ারটা এবারে প্রবণতাটা কি দেখাচ্ছে, এই লো এর পরে কিন্তু সে এরপরে হায়ার লো ফরমেশন করছে, মানে এই লোর পরে এই লো করে এই হাইকে ভাঙার চেষ্টা করছে। মিন্স কোম্পানিটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফান্ডামেন্টালি গুড কোম্পানি, তার ব্যালেন্স শিট ফ্যালেন্স শিট আমরা সব চেক করে বুঝেছি। দ্বিতীয়ত হচ্ছে এফআইআই হোল্ড মানে হোল্ডিং বাড়িয়েছে, ডিআইআই হোল্ডিং বাড়িয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের পেন্ট প্রাইস হাইক হয়েছে, ক্রুড প্রাইস কমছে। ঠিক আছে, সমস্ত কথা মাথায় রেখে এই শেয়ারটা কিন্তু আপনাদের জন্য ওভারওয়েট হওয়া উচিত পেন্ট সেক্টরের। আপনি ধরুন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি কিনবেন। ওভারওয়েট মানে কি, ধরুন আপনার টোটাল ক্যাপিটালের ধরুন 10 টাকা আপনি ইনভেস্ট করার জন্য ভেবে রেখেছেন, সেক্ষেত্রে আপনি যে সমস্ত সেক্টর পারফর্ম করেছে সেখান থেকে পয়সা বের করে দেখুন, মার্কেটে টাকা কিন্তু কনস্ট্যান্ট। আজকে যদি দেখা যায় ধরুন অটো সেক্টর থেকে পয়সা বেরোচ্ছে, দিয়ে ঢুকছে কোথায়, ধরুন সফটওয়্যার সেক্টরে। মার্কেটে কিন্তু এইভাবে কিন্তু রোটেশন চলতে থাকে। আজকে রিলায়েন্স থেকে পয়সা বেরোচ্ছে, দিয়ে ঢুকছে কোথায়, কথার কথা বলছি আমি, ধরুন ইনফোসিসে ঢুকছে, কি এইচডিএফসি ব্যাংকে ঢুকছে। আবার কখন ইনফোসিস থেকে পয়সা বেরোবে, দিয়ে যাবে কোথায়, ধরুন রিলায়েন্সে যাবে। তো মার্কেট কিন্তু এইভাবে একটা সাইক্লিক্যাল ওয়েতে চলে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু মার্কেটে কোনো শেয়ার কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের এপিসোডে।